ভাবুন আপনি নতুন একটা সংসার শুরু করেছেন। প্রথম মাসেই বাজার থেকে কিনলেন চাল, ডাল, তেল, গ্যাস, ফ্রিজ, টিভি সবকিছু, মানে দরকারি অদরকারি কেনাকাটা করলেন। কারণ নতুন সংসার বলে কথা। সমস্যা তখনই শুরু হয় যখন মাসের শেষে হিসাব মেলাতে গিয়ে দেখা যায় বেতনের চেয়ে খরচটা বেশি হয়ে গেছে। ঠিক এমন একটা পরিস্থিতির মধ্যেই যেন দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি। নতুন সরকার ক্ষমতায় এসেছে মাত্র 1 মাস হলো, কিন্তু এর মধ্যেই শুরু হয়েছে বড় বড় কেনাকাটার সিদ্ধান্ত। উদ্দেশ্য অবশ্যই খারাপ না, দেশের জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং মানুষের জন্য নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা। কিন্তু অর্থনীতির হিসাবটা একটু গভীরভাবে দেখলে প্রশ্নটা উঠেই যায়, এই খরচ সামলাবে কিভাবে? 11 মার্চ 2026 তারিখে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। নতুন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই সভায় একের পর এক কেনাকাটার অনুমোদন দেওয়া হয়। প্রথমেই আসা যাক জ্বালানির কথায়। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে বিশ্ববাজারে গ্যাসের দাম হঠাৎ করেই বেড়ে গেছে, কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ ও শিল্প চালাতে গ্যাস দরকার। তাই সরকার আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে 3টি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি কার্গোতে রয়েছে প্রায় 33,60,000 MMBTU গ্যাস। এই 3টি কার্গোর মোট দাম পড়ছে প্রায় 2,654 কোটি টাকারও বেশি। সরবরাহ করবে যুক্তরাজ্যের টোটাল এনার্জি এবং দক্ষিণ কোরিয়ার পস্কো ইন্টারন্যাশনাল। তবে সবচেয়ে বড় বিষয় হলো এই গ্যাস আগের তুলনায় প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে, মানে একই জিনিস কিনতে এখন দ্বিগুণ টাকা খরচ করতে হচ্ছে। এরপর আসা যাক সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দিকে। টিসিবির ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সরকার বিপুল পরিমাণ ভোজ্য তেল কিনছে। সরকার কিনছে 1,80,00,000 লিটার পরিশোধিত রাইস ব্র্যান্ড তেল। এই তেল কিনতে খরচ হচ্ছে প্রায় 305,56,80,000 টাকা। স্থানীয় কয়েকটি কোম্পানি যেমন মজুমদার ব্র্যানওয়েল, গ্রিনওয়েল অ্যান্ড পোলট্রি ফিড থেকে সরাসরি এই তেল কেনা হবে। এরপর রয়েছে বিদ্যুৎ খাত। বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে সরকার সিদ্ধিরগঞ্জের 2x120 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 23,880 কোটি টাকা। অর্থাৎ শুধু বিদ্যুৎ খাতেই খরচ হচ্ছে কয়েক দশক হাজার কোটি টাকা। অবকাঠামো উন্নয়নও থেমে নেই। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপরে 1,490 মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের সংশোধিত প্রস্তাব অনুমোদন হয়েছে। এই সেতু নির্মাণে খরচ ধরা হয়েছে প্রায় 443,68,00,000 টাকা। কিন্তু এখানেই শেষ নয়। গত 1 মাসে সরকার খাদ্যশস্যের বড় বড় চালান কেনার সিদ্ধান্ত নিয়েছে। ভারত থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রায় 50,000 মেট্রিক টন নন বাসমতি চাল কেনা হচ্ছে। এর জন্য খরচ হচ্ছে প্রায় 217 কোটি টাকা। এর পাশাপাশি পাকিস্তান থেকে আরও 50,000 মেট্রিক টন আতপ চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আর খাদ্য মজুদ বাড়াতে রাশিয়া থেকে বড় একটি চালানে গম আমদানির চুক্তিও চূড়ান্ত হয়েছে। কৃষি খাতের জন্য বড় অঙ্কের কেনাকাটা হচ্ছে। চাষাবাদের মৌসুম সামনে রেখে সরকার প্রায় 2,65,000 মেট্রিক টন সার কেনার অনুমোদন দিয়েছে। মরক্কো এবং তিউনিশিয়া থেকে টিএসপি সার, সৌদি আরব এবং দেশীয় কোম্পানি কাফকো থেকে ইউরিয়া সার, আর রাশিয়া থেকে এমওপি সার কেনা হচ্ছে। নিত্যপণ্যের তালিকাও বড়। টিসিবির মাধ্যমে বিক্রির জন্য সয়াবিন তেল, মসুর ডাল এবং চিনি কেনা হচ্ছে। এর মধ্যে শুধু ডালই কেনা হচ্ছে প্রায় 20,000 মেট্রিক টন। এদিকে প্রতিরক্ষা খাতেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে একটি বড় সামরিক বাণিজ্য চুক্তি হয়েছে। জাপানের সাথে প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। আর ইতালির লিওনার্দো কোম্পানির কাছ থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে গত 1 মাসে সরকারের কেনাকাটার তালিকা এতটাই বড় যে হিসাব করলে কয়েক লক্ষ কোটি টাকার প্রকল্প ও চুক্তি সামনে চলে আসে। এখন প্রশ্ন হলো, এই টাকা আসছে কোথা থেকে? অর্থনীতির সবচেয়ে বড় বিষয় হলো আয় আর ব্যয়ের ভারসাম্য। বাংলাদেশ বিদেশে পণ্য বিক্রি করে যে টাকা আয় করে তাকে বলা হয় রপ্তানি আয়। 2025-26 অর্থ বছরের প্রথম 7 মাসে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে প্রায় $29 বিলিয়ন। কিন্তু একই সময়ে বিদেশ থেকে পণ্য কেনা বা আমদানির পরিমাণ আরও বেশি, ফলে
তৈরি হয়েছে প্রায় $11 বিলিয়ন বাণিজ্য ঘাটতি। সহজভাবে বললে বাংলাদেশ যত ডলার আয় করছে তার চেয়ে প্রায় $10 বিলিয়ন বেশি খরচ করছে। এদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও সীমাহীন নয়। মার্চ 2026 নাগাদ বাংলাদেশের গ্রস রিজার্ভ রয়েছে প্রায় $34 বিলিয়ন, আর আন্তর্জাতিক হিসাব পদ্ধতিতে কার্যকর রিজার্ভ প্রায় $29 বিলিয়ন। যদি আমদানি আরও বাড়তে থাকে আর রপ্তানি সেই গতিতে না বাড়ে, তাহলে এই রিজার্ভের উপরে চাপ তৈরি হবে। তবে বিষয়টা একেবারে নেতিবাচকও নয়, কারণ এই কেনাকাটার বেশিরভাগই বিলাসিতা নয়, বরং প্রয়োজন। গ্যাস কিনতে হবে, সার কিনতে হবে, চাল কিনতে হবে, না হলে বিদ্যুৎ বন্ধ হবে, কৃষি থেমে যাবে, বাজারে পণ্যের দাম আরও বাড়বে। তাই সরকার এক ধরনের কঠিন ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে। একদিকে জনগণের প্রয়োজন মেটানো, অন্যদিকে অর্থনীতির হিসাব ঠিক রাখা। কিন্তু অর্থনীতির ইতিহাস বলছে, যখন কোনো দেশের ব্যয় দীর্ঘদিন ধরে আয়ের চেয়ে বেশি হয়ে যায়, তখন সামনে কঠিন সময় আসতে পারে। ডলার সংকট, মুদ্রাস্ফীতি, এমনকি অর্থনৈতিক চাপও তৈরি হতে পারে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই বিপুল কেনাকাটার পর সরকার কি রপ্তানি বাড়াতে পারবে? কারণ শেষ পর্যন্ত অর্থনীতির সবচেয়ে সহজ সূত্রটা হলো যত আয় তত ব্যয়। আর যদি ব্যয় আয়কে ছাড়িয়ে যায়, তখন অর্থনীতির হিসাবের খাতাতেও লাল কালি পড়তে শুরু করে। আর সেই লাল কালি যেন বাংলাদেশের ভবিষ্যৎ না হয়ে যায়, সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো দেশের অর্থনীতি।